আমাদের বাড়ি ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে দখল করতে কেন আসবো? আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন। শুধুমাত্র কলকাতা না, উত্তর পূর্ব ভারতের একাংশ দখল করে নেবে বাংলাদেশ। আমি সেটা শুনিনি। এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতায় ঢুকতে কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। এরপর ভারতীয় চ্যানেলের রিপোর্টারদের শিখিয়ে দেওয়ার কথা মিডিয়ার সামনে না বললে হুমকি দেওয়া হচ্ছে পাসপোর্ট ফেরত না দেওয়ার। সেসব বাংলাদেশিদের মুখ থেকে বাংলাদেশের হিন্দুদের উপর তথাকথিত অত্যাচার নির্যাতনের কল্পকাহিনী ছড়িয়ে দেওয়া হচ্ছে নানাভাবে। আগের থেকে অনেক খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে, যা ইতিহাসে হয়নি। পারার পরে জায়গা থেকে নামাই বলে তোমাদের বাংলাদেশে আরো কয়েকজন লোক ছিল, সবাই নাকি রাখতে আছে। তুমি বেড়া থেকে নামাই আমার বলে বলো, তুমি আর বলো, আরো কিছু বলো। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের গুজব মিডিয়াগুলো ভারতে অবস্থানরত বাংলাদেশিদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে জোরপূর্বক বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা স্টেটমেন্ট নিচ্ছে, যাতে তারা এই মিথ্যা স্টেটমেন্ট গণমাধ্যমে প্রচার করে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে। তাদের এই সমস্ত প্রোপাগান্ডা নিয়েই আজকের ভিডিওতে এমন কিছু প্রতিবেদন আমি একত্রিত করেছি যা দেখলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি, সেই ছবি সত্যি না মিথ্যা? অবশ্যই যাহার ওটা কিছুটা হলো তো বটে হয়েছে। কতদিন ধরে কলকাতা? আসছি প্রায় 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি? না, বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিপ্রেত, কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু। তো এই যেহেতু আমাদের 3 দিকে ভারত, তো আমাদের এই প্রতিবেশী ছাড়া আসলে পারস্পরিক আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক, এটা যে কোনোভাবেই ঠিক রাখা উচিত। এবং যারা এই অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করছে, আমি বলবো তারা আসলে ভিন্ন উদ্দেশ্যে করছে। এবং ইন্টারন্যাশনাল ল বলে একটি ল রয়েছে যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয়। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যারা বুদ্ধি রয়েছে, যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে, বাকি একাংশ আপনারা কি করছেন? না, অবশ্যই এটা তো প্রতিবাদ জানাচ্ছেন। ডেফিনেটলি প্রতিবাদ জানানো হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না। আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তার বন্ধুত্ব কথা বলছে। এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করতে, বা 71-এর পরাজিত শক্তি যারা, হ্যাঁ, পাকিস্তানকেই তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশে এই বন্ধুত্ব অটুট থাকুক। ওই প্রতিষ্ঠা তারা দিতে যাচ্ছে আর কি। এই যে পরিস্থিতি বা মানে ভারতের উপরে নির্ভরশীল থাকতে হয় আপনাদের বেশ কিছু অংশে, সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে বারবার। পুরো বিষয়টা কিভাবে দেখছেন দেশে? দেখেন, আমরা প্রতিবেশী, এখানে সাম্যের ভিত্তিতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটা দেশ। অবশ্যই ভারতের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় 2 কোটি আমাদের উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। এই কৃতজ্ঞতা বোধটা অবশ্যই আমাদের যারা প্রকৃত শান্তিপূর্ণ নাগরিক তাদের মধ্যে রয়েছে। তো আমরা এই সম্পর্কটা সারা জীবন রাখতে চাই। যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে, এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে 71-এ যারা হেরেছিল এই প্রতিশোধে সেই তারা চেষ্টা করছে এই অস্থিতির সৃষ্টি করার জন্য। এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা কেমন রয়েছেন? তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন? ডেফিনেটলি হচ্ছে। এটা তো সবচেয়ে বড় হচ্ছে এখানে আগে যেমন একটা কন্ট্রোল ছিল, সবকিছু স্থিতিশীলতা ছিল। 15 বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ। ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য। এই যে অগ্নিমূল্য, বাজারের যে অগ্নিমূল্য, দাম বৃদ্ধি, সবকিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল। এবং তার যে প্রতিফলন, সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে? না, অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানবাহনের নিরাপত্তা, মানুষ কি চায় সবচেয়ে যানবাহন নিরাপত্তা, সেইটা অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ব্যহত হচ্ছে। যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে। ল অ্যান্ড অর্ডার, আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে। আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন, সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন, এইটা এখন নাই। এখন যে যার মতো
এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে, যে যার মতো ইচ্ছা স্বাধীনভাবে কাজ করছে। এই কারণে এই ক্যাওয়াসটা, এবং সেটা এই সরকার তারা তো ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে। এটা বাস্তবতা। পারার পরে ব্যাটারি থেকে নামাই বলে তোমাদের বাংলাদেশে আরো কয়েকজন লোক ছিল, সবারই নাকি এগুলো লাইট নিতেছে। আগে তুমি ব্যাটারি থেকে খাইলে নামাই আমার বলে বলো, তুমি আরো বলো, আরো কিছু বলো। আমার ছেলে যে বক্তব্য দিছে, এই ধরনের কোনো ঘটনা আমাদের বাংলাদেশে কোথাও হয়েছে কিনা আমি এটা জানি না, তবে আমার ফরিদপুরে আমি কোথাও দেখিনি এই পর্যন্ত কেউ কোনো খারাপ কথা এবং কোনো অপদস্থ অপমানজনক কোনো কাজকর্ম করে নাই। আপনারা কোনো রকম ভয়ভীতি পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু ও যে এই ধরনের আচরণ কেন করলো এটা আমার মোটেই মাথায় ধরে না, এবং এটা জঘন্য অন্যায় কাজ করছে। এই অন্যায়ের জন্য আমি সারা বাংলাদেশের জনগণের কাছে এবং দেশবাসীর কাছে, আমার সরকারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমারে ক্ষমা করে দিয়েন স্যার। কোনোদিনও কিছু হয় না, আমরা কোনোদিনও এরকম প্রভাবে পড়ি নাই। আমরা অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে বসবাস করি। আর আমার ছেলে একটু মানে অন্যরকম কথা শুনে না, কারোর কথা শুনে না, কিন্তু আমরা কোনোদিনও এই ধরনের আচরণ পাইনি কারোর কাছ থেকে। আমরা থাকি আলিপুরে থাকি, কোনো সময় আমার গায়ে একটু কোনো আশ্রয় লাগে নাই, কিন্তু আমার ছেলেটা কথা শুনে না। এই জন্য আমরা অনেক দুঃখিত, অনেক আবৃত, কিন্তু আমার ছেলেরা মানুষ করতে পারিনি। ওই জন্য চিকিৎসা করতে গেছে, ডাক্তার কাছে তুমি 2 মাস পর আবার আসবা, এই ভিসা শেষ হয়ে যাবে দেখে গেছে। মানে তার দেখে দিন ভিসা আছে, আসতে পারবে কিনা আমি বলতে পারবো না। সবাই দেখলে কাকিমা বলে ডাক দেয়, কে বৌদি বলে ডাক দেয়, কিন্তু কে কোনো সময় আমার সাথে, আমাদের পরিবার সাথে কেউ কোনো সময় খারাপ ব্যবহার করে নাই। আমার সম্মানিত দর্শক মণ্ডলী, একটু চিন্তা করে দেখুন, একটা জাতি কতটা নিকৃষ্ট হলে এমন ঘৃণ্য জঘন্যতম কাজে লিপ্ত হতে পারে। ভারতের গুজব মিডিয়াগুলা যখন দেখছে কোনোভাবেই তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে সফল হতে পারছে না, তখন তারা সেখানে অবস্থানরত বাংলাদেশিদেরকে টার্গেট করে তাদের কাছে গিয়ে তাদেরকে জোরপূর্বক তাদের কাছ থেকে মিথ্যা স্টেটমেন্ট নিচ্ছে। তাদের কাছ থেকে তারা বিভিন্ন প্রকার মিথ্যা সংবাদ তাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করে তারা গণমাধ্যমে প্রচার করছে। সেরকমই এক বাঙালিকে, শুভ কর্মকারকে তারা আমরা দেখেছি ধরেছে, তাকে জোরপূর্বক মিডিয়ার সামনে মিথ্যা কথা বলার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে। ফলে তাদের সে চাপে সে বাধ্য হয়ে সে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে, যা নিশ্চিত করেছেন তার বাংলাদেশে অবস্থানরত তার বাবা মা। শুভ কর্মকার বা গুজব মিডিয়ার কাছে বলেছে যে বাংলাদেশে কঠিনভাবে, নির্মমভাবে হিন্দুদেরকে দমন পীড়ন নির্যাতন চালানো হচ্ছে, অথচ এটা যে সম্পূর্ণ মিথ্যা এটা তার মা বাবাই স্বীকার করেছে। একটু চিন্তা করে দেখুন ভারতীয় মিডিয়াগুলোর আগ্রাসন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তারা যখন কোনোভাবেই পেরে উঠছে না, তখন মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা বিশ্বের বুকে হীন, অপদস্থ ও ছোট করার এক ঘৃণ্য ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাদের এই ঘৃণ্য চক্রান্তের ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।